সুপ্রিম কোর্ট ও দুর্নীতি দমন কমিশনে ফ্যাসিবাদের সহযোগীরা বহাল তবিয়তে। এরপরে দেখবেন শেখ হাসিনার জন্মদিন দৌড়ে পালালো ছাত্রলীগ। তারপরে দেখবেন দিনের সাংগঠনিক কাজ রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে শিবির সভাপতি। আরও দেখবেন পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি ডিএমপি কমিশনার। শেষে দেখবেন 2 হাতের টাকা বানাতে বলতেন শেখ হাসিনা, সোহেল তাজ। এখন বিস্তারিত। দীর্ঘ 17 বছরের টানা লড়াইয়ের পর 5 অগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ভারতের এজেন্ট ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা। এই লড়াই শুরু হয়েছিল 2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় সেনা অফিসার হত্যাকাণ্ডের পর থেকে। ধারাবাহিক লড়াইয়ে নানা চড়াই উতরাই পার করেছে বাংলাদেশ। ফ্যাসিবাদের কালো থাবায় গুম হয়েছেন অনেক মানুষ, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন অনেকে। সবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই অগস্টের লড়াইয়ে যোগ দেয় দেশের সব শ্রেণী পেশার মানুষ। সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী শুধু জুলাইয়ের আন্দোলনে 1400-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 22,000-এর বেশি। 400-র বেশি মানুষ চোখ হারিয়ে জীবনের জন্য অন্ধ হয়ে গেছেন। নিপীড়নের মুখোমুখি হয়ে যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন তাদের খবর কজনই বা রাখেন জানি না। নিহতদের পরিবারগুলোর অবস্থা কি সেটা নিয়েও কারো মধ্যে তেমন কথাবার্তা শুনিনি। এক যুগ পর বাংলাদেশে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল মূলত তাদেরই আত্মত্যাগের বিনিময়ে। 25 দিনের বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতায় মনে হচ্ছে ফ্যাসিবাদের শীর্ষ নেতৃত্ব পালিয়ে গেলেও প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এখনও তারই এজেন্টরা। এই অবস্থায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কতটা সম্ভব হবে সেটা একটা বিরাট প্রশ্ন করতে পারেন কেন আমার এমন ধারণা হচ্ছে। আমার এমন ধারণা হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। 1. সাংবাদিকতা পেশায় একটি লম্বা সময় কেটেছে সুপ্রিম কোর্ট ও আইন বিষয়ক নিউজের সন্ধানে। ফ্যাসিবাদের আমলে সুপ্রিম কোর্টের অন্যায় ও অবিচার নিয়ে নিউজ করতে গিয়ে কারাভোগ করতে হয়েছিল, সেটা ভিন্ন বিষয়। ফ্যাসিবাদ মূলত দীর্ঘস্থায়ী হয়েছিল সুপ্রিম কোর্টের নিরঙ্কুশ সহযোগিতার মাধ্যমে। শেখ হাসিনা ক্ষমতায় বসেই খায়রুল হক, মোজাম্মেল হোসেন, সুরেন্দ্র কুমার সিনহা, এম মতিনদের মতো আওয়ামীদের মাধ্যমে কবজায় নেন সুপ্রিম কোর্ট। আওয়ামী ক্যাডার ও সাবেক ছাত্রলীগ নেতাদের বসানো হয় বিচারকের আসনে। তারাই ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনার প্রধান হাতিয়ার হিসেবে কাজ করেছেন। 5 অগস্ট বিপ্লবের পর আপিল বিভাগ থেকে ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেক্রেটারিকে তাড়ানো হয়েছিল, কিন্তু হাইকোর্ট বিভাগে 57 জন এখনও রয়ে গেছে। এর মধ্যে খুনের মামলার প্রধান আসামি, সুপ্রিম কোর্টে ভাঙচুর ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সহ চিহ্নিত আওয়ামী ক্যাডারে রয়েছেন। সকলেরই মনে আছে নিশ্চয়ই খায়রুল হক নামক এক ব্যক্তির কথা। ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে সুপ্রিম কোর্টকে কিভাবে কাজে লাগিয়েছেন তিনি। এই খায়রুল হকে ছিলেন ফ্যাসিবাদের নাটের গুরু। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলই শুধু নয়, সুপ্রিম কোর্টকে আওয়ামী ফ্যাসিবাদীকরণে তার অবদান অনস্বীকার্য। দানব শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন প্রায় 16 বছর দীর্ঘায়িত করতে মুখ্য ভূমিকা পালন করেছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর দিল্লির একচ্ছত্র প্রভুত্ব বিস্তারের আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। 1947 সালে উপমহাদেশে 190 বছর ব্যাপী ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হতেই ভারত এই অঞ্চলে প্রভুত্ব কায়েমের পরিকল্পনা গ্রহণ করে। 1949 সালে ভুটানের হাতে মোচড় দিয়ে আধিপত্যবাদী দেশটি যে একটি অন্তকালীন প্রভুত্বমূলক চুক্তি সম্পাদন করেছিল, তার সঙ্গে হিমালয়ের ক্ষুদ্র রাজ্যটির 1910 সালে সম্পাদিত ব্রিটিশ হেজেমনিক চুক্তির কোনো চরিত্রগত পার্থক্য ছিল না। ফলে আজ পর্যন্ত ভুটানকে আধা স্বাধীন দেশের অমর্যাদা নিয়ে টিকে থাকতে হচ্ছে। ভারতের অনিচ্ছার ফলে জাতিসংঘের 5 সদস্যের মধ্যে কারোর সঙ্গেই ভুটানের অদ্যাবধি আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতে পারে নাই। উপনিবেশ উত্তর দক্ষিণ এশিয়ায় সৃষ্টি থেকেই পাকিস্তান তার সামরিক ও অর্থনৈতিক দুর্বলতা সত্ত্বেও ভারতের আঞ্চলিক প্রভুত্ব কায়েমের স্বপ্ন বাস্তবায়নে যথাসাধ্য বাধা দিয়ে এসেছে। আফগানিস্তানের সাথে ভারতের কোনো সীমান্ত না থাকার ফলে সেখানে ভারতের থাবা বিস্তারের প্রচেষ্টা কোনো কালেই তেমন ফলপ্রসূ হয় নাই। কখনো রাশিয়া আবার কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের লেজুর হয়ে ভারতকে কাবুলে কাজ করতে হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও ভারতীয় প্রভুত্বকে আজ পর্যন্ত মেনে নেয় নাই। দেশগুলির জনগণ ভারতীয় হেজেমনির বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে যাচ্ছে।
বাংলাদেশের গল্প অবশ্য অনেকটা ভিন্ন। ১৯৭১ সালে ভারত দক্ষিণ এশিয়ার প্রভুত্ব কায়েমের মোক্ষম সুযোগকে কাজে লাগানোর জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বাত্মক সহায়তা প্রদান করেছিল। এর আগে ১৯৪৭ এবং ১৯৬৫ সালের পাকিস্তান ভারত যুদ্ধ অমীমাংসিতভাবেই শেষ হয়েছিল। কিন্তু ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে শুধু যে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে হীনবল হয়ে পড়েছিল তাই নয়, ভারতের পূর্ব সীমান্তে সামরিক দিক দিয়ে দুর্বল এবং ভারতের প্রতি নির্ভরশীল ও অনুগত এক নতুন রাষ্ট্র জন্ম নিয়েছিল। দিল্লির নীতি নির্ধারকরা ধারণা করেছিল যে ধর্মে মুসলমান হলেও বাংলাদেশের জনগণ যেহেতু পশ্চিম পাকিস্তানের মুসলমান ধর্মাবলম্বী শাসক শ্রেণীর বিরুদ্ধে হিন্দু ভারতের সহায়তা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, কাজেই মুসলমান সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও নব্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটির অধিকাংশ জনগোষ্ঠী ইসলামের প্রতি বিমুখ হয়ে ক্রমেই জীবনাচারে হিন্দু সংস্কৃতি গ্রহণ করবে। অর্থাৎ আশা ছিল যে রাজনৈতিকভাবে ও ধর্মীয়ভাবে ভারতের সাথে একেবারে মিশে না গেলেও বাংলাদেশের জনগণ সোৎসাহে সাংস্কৃতিকভাবে হিন্দুত্ববাদের অধীনতা মেনে নেবে। বাঙালি মুসলমানের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বতন্ত্রতা চিরতরে কবর দিতেই হিন্দু ধর্ম ও সংস্কৃতি থেকে জন্ম নেয়া তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতের প্রতি অনন্তকালের কৃতজ্ঞতার বয়ান তৈরি করে মকজ ধোলাইয়ের বন্দোবস্ত করা হয়েছিল। দিল্লির শাসকরা ধরেই নিয়েছিল যে শেখ মুজিব সরকারের মাধ্যমে ভুটানের মতোই অতি সহজে তারা বাংলাদেশের ওপরও এক চিরস্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। সেই লক্ষ্যে ১৯৭২ সালের প্রারম্ভেই বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদী এক তথাকথিত বন্ধুত্ব চুক্তিও সম্পাদন করা হয়েছিল। ১৯৭২ সালের প্রারম্ভেই বাংলাদেশের সাথে ২৫ বছর মেয়াদী এক তথাকথিত বন্ধুত্ব চুক্তিও সম্পাদন করা হয়েছিল। আমার বাবার সাথে একটু দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন বারান্দায় অপেক্ষা করেছে, দরজায় দরজায় কেঁদেছে, কিন্তু ওই খুনি হাসিনার জন্য একটিবারের জন্য আমাকে দেখা করতে দেয়নি। পৃথিবীর কোন আইনে আছে যে মৃত্যু পথযাত্রী পিতার সাথে তার সন্তানকে দেখা করতে দেয় না? তারা আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সারা বাংলাদেশে গত ১৭ বছর অত্যাচার, জুলুম, স্ট্রিম রোলার চালিয়েছিল এই আওয়ামী লীগ সরকার। আমরা প্রত্যেকটি জুলুম ও হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি। তবে যারা পরিবেশ পরিস্থিতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা, ব্যবসা বাণিজ্য ও চাকরি বাঁচানোর জন্য আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে চলতে বাধ্য হয়েছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা। কিন্তু যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছেন, তাদের ক্ষমা নেই। তিনি আরও বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছিল হত্যার মধ্য দিয়ে। এই আওয়ামী লীগের শেখ মুজিব ১৯৬৪ সালে প্রাদেশিক পরিষদের স্পিকার শাহেদ আলীকে সংসদে চেয়ার দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আওয়ামী লীগের ইতিহাসই ছিল হত্যার ইতিহাস। ২০১০ সালে ক্ষমতায় এসে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব অহংকার সেনাবাহিনীর ৫৭ জন গর্বিত সন্তানকে তারা হত্যা করেছিল।